वंदे मातरम वंदे मातरम बीजेपी 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 जीवतंग 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 बीजेपी 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 जीवतंग 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 वंदे मातरम वंदे मातरम भारत माता की जय। সামনে এসে দাদা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে বাড়ি কোথায়? মিডিলে এলে ভালো হতো। কোন দিকে? মিডিলে মিডিলে। চলো মিডিলে চলে আসুন সব। দাদা সামনে চলে আসুন। সামনে চলে আসুন, লাইন দেখো। সবাইকে আরেকটা লাগবে। আমাদের দুজন উত্তরিত बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद। भारत माता की जय। भारत माता की जय। जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम। এই বার बीजेपी सरकार এই বার बीजेपी सरकार এই বার 400 বার এই বার 400 বার এই বার 400 বার এই বার 400 বার। ভারত মাতা কি জয়। ধন্যবাদ। কমপ্লিট। আমি শুধু একটা অ্যাডিশন করব সভাপতি মহোদয়ের অনুমতি নিয়ে। 7 তারিখে একটা জয়েনিং হবে মাননীয় সভাপতি, আমরা সবাই থেকে সেন্ট্রাল লিডারশিপও কেউ কেউ থাকবে 7ই মার্চ, এবং এটা খুব রিমার্কেবল হবে। তার আগেও কিছু হতে পারে, অফিস জানাবে, কিন্তু 7 তারিখটা আমি আপনাদের বলে দেব। আগামী 7ই মার্চ একটা মহা ধামাকা হয়তো দিতে চলেছেন শুভেন্দু অধিকারী, আজকে তেমনই ইঙ্গিত দিয়েছেন। কিন্তু তার আগে আমরা গতকাল যে ইঙ্গিতটা দিয়েছিলাম যে কংগ্রেস ত্যাগ করে কৌস্তব বাগচি কোন দলের দিকে ঝুঁকতে চলেছেন বা কোন দলে এন্ট্রি নিতে চলেছেন, আজকে দর্শক 24 ঘন্টার মধ্যেই বলা যায় যে সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। গতকালকে আমরা বলেছিলাম যে মানে আমি একেবারে উল্লেখ করে বলিনি যে কোন দলের দিকে যাচ্ছেন, কিন্তু আমি যেভাবে প্রশ্ন করেছিলাম কৌস্তব বাগচিকে তাতে কিন্তু উত্তর একেবারে পরিষ্কার ছিল, এবং সেটা আজকে আরো পরিষ্কার হয়ে গেল যে হ্যাঁ, যেমন ইঙ্গিত পেয়েছিলাম গতকালকে সেটাই হয়েছে, যেমন ইঙ্গিত আপনারা পেয়েছিলেন আমার ইন্টারভিউয়ের মাধ্যমে সেটাই কিন্তু একেবারে মিলে গেছে। বিজেপিতে জয়েন করলেন কৌস্তব বাগচি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। বিজেপিতে জয়েন করলেন কৌস্তব বাগচি, কংগ্রেস ত্যাগ করেছেন গতকালকে। খুবই ভালো একজন নেতা, খুবই সরব একজন নেতা, অন্যায়ের বিরুদ্ধে খুবই কথা বলেন। কংগ্রেসের থেকে তিনি কাজ করতে পারছিলেন না, এবং তিনি চান যে সরকারটা চলছে এই রাজ্যে তার উৎখাত হোক, কিন্তু কংগ্রেসকে দিয়ে হবে না সেটা বুঝতে পেরেছেন। সেই জন্য শেষ পর্যন্ত প্রথম দিকে অনেকবার চেষ্টা করেছেন, মানে এই যে বঙ্গ কংগ্রেস বিশেষ করে এবং নেতৃত্ব দিল্লির তাদেরকেও বোঝানোর চেষ্টা করেছেন যে যেভাবে চলছে দল সেইভাবে চললে আর যাই হোক বাংলাতে কিছু হবে না, কিন্তু তার কথার কোনো গুরুত্ব দল দেয়নি, বরং তাকে কিভাবে সাইড করা যায় সেই চেষ্টা করা হয়েছে। এবং তবুও উনি কিন্তু ছিলেন, বিক্ষুব্ধ হয়েই ছিলেন, দলের হয়ে কথা বলেছেন, আবার দলের যেগুলো পছন্দ হতো না সেই সব নিয়ে সরব হয়েছেন। বাংলার মানুষ বিশেষ করে যেগুলো চান, বাংলার তার দলের অনেক কর্মী যেগুলো চান সেগুলো উনি বলার চেষ্টা করেছেন, কিন্তু করে কিছু লাভ হয়নি। তো সেই জন্য এদিকে উনি একেবারে চ্যালেঞ্জ একটা ছুঁড়ে দিয়েছিলেন যে যতদিন না, যখন ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল বলেছিলেন যে যতদিন না এই সরকারটার উৎখাত হচ্ছে ততদিন আমার মাথাতে আমি নতুন করে
চুল গজাতে দেব না, উনি মস্তক মুন্ডন করেছিলেন যখন ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং তারপর যখন জামিনটা পেলেন একেবারে মস্তক মুন্ডন করেছিলেন, এবং সেই থেকে উনি কিন্তু তাই কিন্তু মেনটেন করে চলছেন, মাথায় কিন্তু এখনো নতুন করে চুল গজাতে দেননি। তো যাই হোক দর্শক, ওনার একটা বিরাট ইচ্ছে যে সরকারটা চলছে এই রাজ্যে সেটার উৎখাত। তো উনি গতকাল কি বলেছিলেন যে আমি একটা উপযুক্ত প্ল্যাটফর্ম চাই, যেটা মানে আমি যেটা চাইছি সেটা করতে গেলে। তো মোটামুটি কালকেই পরিষ্কার করে দিয়েছিলেন যে অ্যাকচুয়ালি কোনটাকে চাইছেন, এবং আজকে তো একেবারে জলজল করছে পুরো বিষয়টা চোখের সামনে, যে উনি বিজেপিকেই মনে করেছেন যে এটা একটা প্ল্যাটফর্ম যেটা এই সরকারটাকে উৎখাত করতে পারবে। সেই জন্য একেবারে আজকে তিনি সরাসরি বিজেপিতে জয়েন করে গেছেন। শুভেন্দু অধিকারী, ডক্টর সুকান্ত মজুমদার তারা সব ছিলেন, তাদের উপস্থিতিতে আরো কয়েকজন আর কি জয়েন করেছেন, তাদের মধ্যে কৌস্তব বাগচি খুবই পরিচিত মুখ, তিনিও কিন্তু আজকে জয়েন করে গেলেন। এবং আজকে একটা খুব ভালো বিষয় দেখলাম, বিজেপির অন্দরের দ্বন্দ্ব নিয়ে অনেকে কথা বলেন, তো সেই জায়গাতে শুভেন্দু অধিকারী বললেন যে আমাদের উত্তরীয় দাও, বলে দুটো উত্তরীয় এনে দেখুন দর্শক একে অপরকে পড়িয়ে দিলেন। ফলে যারা আর কি ওই গোষ্ঠী শিবির দ্বন্দ্ব নিয়ে যারা আর কি কথা বলেন তাদের মুখে কার্যত ছাই পড়ে গেল আর কি। এই যে কৌশলটা কার্যত নিলেন শুভেন্দু অধিকারী, অন ক্যামেরা চলছে, মানে এর মাধ্যমে একটা ঐক্যের বার্তা তিনি কিন্তু দিলেন। ঐক্য আছেই, কিন্তু তবুও এইসব নিয়ে একটা চর্চা হয় আর কি। বিশেষ করে কুণাল ঘোষ তো নানান সময় নানান কথা বলে থাকেন, বা তাদের মতো আরো অনেকে বলে থাকেন হয়তো। তো সেই জন্য উনি একেবারে অন ক্যামেরা বুঝিয়ে দিলেন যে আমরা একটাই দল বিজেপি, আর আমাদের নেতা নরেন্দ্র মোদী। এখন দর্শক এটা তো হলো কৌস্তব বাগচির বিষয়, কিন্তু ওই যে যেটা বললেন শুভেন্দু অধিকারী সেটা কি 7 মার্চ কি হবে? রিমার্কেবল কথাটা উনি কিন্তু শব্দটা ইউজ করলেন। তো কি কে আবার জয়েন করবেন, কোন দল থেকে জয়েন করবেন? দর্শক এটা কিন্তু আমার কাছেও বিরাট কৌতূহলের, আর আমার কাছে বিষয়টা এখনো ততটা পরিষ্কার নয়। আমি শুধু এটুকু বলতে পারি, হয়তো আপনাদের মধ্যে কারো কারো মানে আর কি মানে প্রশ্ন জেগেছে হয়তো কারো কারো মনে, তাহলে কি ওনার বাড়ির কেউ জয়েন করবেন? মানে দিব্যেন্দু অধিকারী যেহেতু তৃণমূল কংগ্রেসেই ছিলেন, তারা তো মানে ওই রকম মানে এখনো তো আনুষ্ঠানিকভাবে অন্য কোনো দলে যোগ দেওয়া এটা তো হয়নি, তাহলে কি তার বাড়ির কেউ জয়েন করবেন? দিব্যেন্দু অধিকারী বা তার বাবা শিশির অধিকারী, তারা কি কেউ জয়েন করবেন 7 তারিখে? দর্শক আমি এটুকু নিশ্চিত করে বলতে পারি যে না, ওটা না। যেটা ভাবছেন যে বাড়ির ঘরোয়া কোনো ব্যাপার, সেটা নয়। বাড়ির কাউকে জয়েনের বিষয়টা 7 তারিখের জন্য ভাবা হয়নি। ওনারা কি করবেন না করবেন সেটা অন্য বিষয়, কিন্তু 7 তারিখের যে বিষয়টা কেউ আমি দেখছি বলছেন তাহলে হয়তো ওনার ওই পরিবারের লোকেরা জয়েন করবেন যারা তৃণমূল কংগ্রেসে ছিলেন। তো আমি তাদের জন্য বলে দিই, এটুকু নিশ্চিত করে বলতে পারি যে না, বাড়ির কেউ জয়েন করবেন 7 তারিখে এইরকম নয়। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কে বা কারা, সেটা কিন্তু এখনই বলা যাবে না। আমি অতটা পরিষ্কার নই, এখনই বলা যাবে না। এটুকু বলে তো দিলাম, যারা ভাবছেন যে বাড়ির কেউ, আমি এটুকু নিশ্চিত করে দিলাম বাড়ির কেউ নন 7 তারিখে। বাকিরা থাক, যদি মানে আমরাও একটু ওয়াচ করছি আর কি, থাক না, খানিকটা সময় নষ্ট মানে একটু কাটাই না 7 তারিখ। কাছাকাছি এলে না হয় বলবো আগে থেকে, যদি আরেকটু পরিষ্কার হয়ে যেতে পারি বলবো। আবার আমাকে কেউ ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপ করবেন না। আমি দেখেছি এখানে কিছু ধোঁয়াশা রাখলে অনেকে আবার ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপ করে জানতে চান, দাদা বলুন কি বিষয়টা। আমি কিন্তু এটা নিয়ে আর একটা মুখ খুলবো না, শুধু একটাই বলে দিলাম, বাড়ির কেউ নন, অন্য। ব্যাস। কিন্তু দর্শক আমি এখানে একটা কথা বলবো, আমি দেখছি অনেকে বলছেন গতকাল যখন ওই কালিয়াগঞ্জের এমএলএ যখন আর কি নতুন করে ফিরে এলেন বিজেপিতে, সেটা নিয়ে দেখছি আমাকে অনেকে কিছু কথা বলেছেন, তাদের উদ্বেগের কথাও তারা জানিয়েছেন। বলেছেন যে একে আবার কেন দলে নেওয়া হয়েছে, ওইভাবে চলে গেলেন, আমরা ভোট দিয়ে জেতালাম, চলে গেলেন, আবার চলে এসছেন হাওয়া খারাপ বুঝে তৃণমূল কংগ্রেস, আবার চলে এসছেন, বা তৃণমূল কংগ্রেসের চর বৃত্তি করতে এসছেন কিনা কে জানে, এরকম
প্রশ্ন তুলে কেউ কেউ বলেছেন যে এদেরকে আবার কেন নেওয়া হচ্ছে, এইসব লোককে ফিরিয়ে নেওয়া মানেই তো আবার দলের সর্বনাশ। আমাকে বলেছেন কেউ কেউ, আমি সেই জন্য, আমাকে যেহেতু বলা হয়েছে, আমি সেই জন্য যারা এইসব নিয়ে ভাবছেন, দেখুন বিজেপি কাকে জয়েন করাবে না করাবে সেটা তাদের বিষয়, আমি তার বিজেপির কেউ নই। কিন্তু মানুষের রিয়াকশন হলে সেগুলো তুলে ধরা, এটা আমাদের নিউজ মেটেরিয়ালস হিসেবে এসে যায়, সেজন্য আমরা এগুলো বলতে বাধ্য হই, বলি। তো এরকমই এসছে, গতকালকে কালিয়াগঞ্জের এমএলএর ফিরে আসা নিয়ে বেশ কিছু মতামত এসছে আমার কাছে। আমাকে কেউ কেউ প্রশ্ন করেছেন যে আপনি বলুন। আমি বললাম আমি আর কি বলবো, দল যদি কাউকে ভালো মনে করে দল তো নেবেই। তখন ওনাকে বলছেন যে দল কৌস্তব বাগচির মতো লোককে নিয়ে কোনো আপত্তি নেই। কৌস্তব বাগচি নো ডাউট খুব ভালো ছেলে। আমরা আগেই চেয়েছিলাম যে উনি ওখান থেকে চলে আসুন বিজেপিতে। খুব কর্মঠ ছেলে, কাজের ছেলে, প্রতিবাদী ছেলে, অন্যায়কে অন্যায় বলতে পারার ছেলে। সুতরাং ওর মতো সৈনিক দরকার দলে, ওকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যারা সুখের পায়রা, শুধু সুখের সময় আসবে আর টুক করে চলে যাবে দুঃখ দিয়ে, তাদের বিরোধী আমরা বলে আমাকে কেউ কেউ বলেছেন। এখন দর্শক দেখুন, দুটো কারণে অন্য দলকে ভাঙা হয়। একটা হচ্ছে নিজের দলকে ভারী করার জন্য, আর একটা হচ্ছে ওই অন্য দলকে দুর্বল করার জন্য। দুটো কারণে কিন্তু দল ভাঙা হয়, মানে অন্য দল। এক হচ্ছে নিজের দলকে সম্পৃক্ত বা অনেক ভারী করার জন্য, ভালো করার জন্য, ভালো লোক নিয়ে। আর একটা হচ্ছে খারাপ লোক ওদের দলের, কিন্তু তবুও ওকে নিয়ে নেব ওই দলটাকে দুর্বল করার জন্য, করে একে নেবো বাটে কিন্তু একে সাইড করে রেখে দেবো। এইরকম মানে প্ল্যানিং এ কিন্তু অন্য দল থেকে লোকজন নেওয়া হয়। এখন সৌমেন রায় সম্ভবত কালিয়াগঞ্জের এমএলএ, তাকে কি কারণে দল থেকে মানে আবার দলে নেওয়া হয়েছে, বিজেপির টিকিটে জিতে তৃণমূল কংগ্রেসে চলে যাওয়ার পরে আবার ফিরিয়ে আনা, কি কারণে, কোন কারণটা? এলে কি আমার দল শক্তিশালী হবে এটা, নাকি ওই দলের অহং দম্ভ চূর্ণ করা, যে যারা বলছিল যে বিজেপিকে শেষ করে দিচ্ছি, বিজেপির এমএলএ সব নিয়ে নিচ্ছি, এই তো কমছে এখন কতই ঠেকেছে, এই যে যারা এই কথাটা বলছিলেন তাদের মুখে ছাই দেওয়া ভোটের আগে, যে আবার দেখুন এই দল ফিরে আসছেন, ওরা রাখতে পারছেন না, ওই দলটা ভালো নয়, মানে আবার ঘরের ছেলে ঘরে ফিরে আসছেন। যদি এটাকে ঘর হিসেবে ধরি, সেকেন্ড ঘর, আসল ঘর তো ছিল তৃণমূল ছেড়ে দিন, এটা বিজেপিতে চলে এসেছিলেন নতুন ঘরে, আবার যদি ফের সেই ঘরে ফিরে আসেন। তো এখন এটা কি কারণে তারা জয়েন করাচ্ছেন, এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি বলছি জয়েন করার কিন্তু অনেক কারণ থাকে, যোগ্য হিসেবে নেওয়া, আর অযোগ্য হলেও অন্যকে দুর্বল করা, বা অন্যদের প্রশ্নগুলোকে মানে করে ফেলা, প্রশ্নের উত্তরটা দেওয়া, জবাব দেওয়া, কার্যত অন্যদের মুখ বন্ধ করা বা ভোটের মুখে দুর্বল করা, এইসব কারণগুলো থাকে। এখন কি কারণে ওকে নেওয়া হয়েছে আমি সেটা বলতে পারবো না। তো এখন এই যে 7 তারিখে জয়েনের কথা বলা হচ্ছে, শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন, আমরা খুব কৌতূহলী দেখবো কে জয়েন করবেন। কিন্তু হ্যাঁ, যেটা অনেকের বক্তব্য যে এমন লোককেই জয়েন করানো হোক যারা দলের কাজে আসবেন, যাদেরকে দেখলে মানুষও আশ্বস্ত হবেন, মানুষও ভরসা পাবেন, যেন মানুষ মানে এমন লোককে নেওয়া হবে দলে, তার জন্য মানুষ না আবার পিছিয়ে যান, ধর এদেরকে দলে নেওয়া হচ্ছে। তো এটাও আমি মানে অনেকেরই বক্তব্য, আমি বক্তব্যগুলো আছে বলেই কথাগুলো বলছি। ফলে 7 তারিখে একটা মহা ধামাকা কিছু হবে, যদি সত্যিই সেটা সকলের কাছে গ্রহণযোগ্য হয়, খুব ভালো। কিন্তু যদি বিরক্তির হয় তাহলে কিন্তু ক্ষতি। তবুও বলবো, অনেক সময় সাধারণ কর্মী লোকজনদের বিরক্তির হয়তো কারণ হয়, কিন্তু ওই যে বললাম, অন্য দলকে বিরাট ভাবে যদি আঘাত করার একটা ব্যাপার থাকে, তাহলে সেটা মেনে নিতে হয়। তাকে পরে কাজে লাগাবে কি না কাজে লাগাবে সেটা অন্য বিষয়, কিন্তু মেনে নিতে হয়। ফলে ভোটের অনেক অঙ্ক আছে, আর পলিটিক্সের অনেক অঙ্ক আছে। আর শুভেন্দু অধিকারী যখন বলছেন কথাটা, নিশ্চয়ই ভালো কিছু ভাবনা থেকে বলছেন, মানে দলের ভালো হবে, মানে দুটো কারণে ভালো হয়, বারবার বলছি দুটো কারণে ভালো হয়, দলে এলে দল শক্তিশালী হবে বা অন্য দলকে দুর্বল করা হবে, সেটাও দলের পক্ষে ভালো। তো শুভেন্দু অধিকারী যখন বলছেন, নিশ্চয়ই ভরসা রাখা যায়, বা শুভেন্দু অধিকারী যেগুলোকে জয়েন করাচ্ছেন সেটার একটা ভরসা রাখা যায়। এই কারণে ভরসা রাখা যায়, কারণ যেহেতু ওনার একটা বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে এ প্রাক্তন করে ছাড়তে হয়, প্রাক্তন করা, যিনি রয়েছেন মুখ্যমন্ত্রী তাকে প্রাক্তন করবে, এটা একটা বড় চ্যালেঞ্জ। অনেক কিছু হয়েছে, অনেক উথাল পাতাল হয়েছে, ইদিক ওদিক হয়েছে, কিন্তু উনি ওনার জায়গাতে
দৃঢ় রয়েছেন, শক্ত রয়েছেন। ফলে ওনার যখন চ্যালেঞ্জ হচ্ছে এই সরকারটাকে উৎখাত করা, এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করা, এবং উনি এতদিনের একজন পলিটিশিয়ান, অভিজ্ঞ, বাংলাকে হাতের তালুর মতো করে বোঝেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে সব জানতে পারেন, শাহজাহানকে কবে কবে গ্রেপ্তার করা হয়েছে সেটাও বলে দিচ্ছেন। ফলে আশা করা যায় উনি এটুকু বুঝে নিশ্চয় চলবেন যে এমন লোকজনদেরকে জয়েন করানো হবে বা হচ্ছে দলের মঙ্গলের জন্য। এটা মোটামুটি দর্শক আমার মনে হয় অনেকে ভরসা রাখছেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্রশ্ন জাগে, জাগতে পারে, জায়গাটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমার মনে হয় যখন কোনো কিছু লড়াইয়ে এগোতে হয় তখন যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের উপরেও ভরসা রাখতে হয়, যদি ভরসা করার মতো নেতা হয়ে থাকেন। আমার মনে হয় শুভেন্দু অধিকারী ভরসা করার মতো নেতা। ফলে এক্ষুনি রিপারকেশন এমন হওয়া উচিত নয় যাতে করে আরো নিজেদের মধ্যে একটা হয়। একটু ভরসা রাখা যাক, একটু এগোনো যাক, ভোট পর্যন্ত বিষয়টা কোন দিকে যাচ্ছে, কিভাবে দলটাকে তারা লিড করতে চাইছেন, শাসককে কিভাবে আঘাত করতে চাইছেন, একটু দেখা যাক না। আমরা এক্ষুনি সিদ্ধান্তে চলে আসতে নারাজ। আমি গতকালকে রিয়াকশন গুলো পেয়েছি বলে আমি কথাগুলো ভেঙে দিচ্ছি। এক্ষুনি সিদ্ধান্তে চলে আসতে নারাজ। একটু দেখুন না, যখন আপনারা অনেকেই বলেন শুভেন্দুর উপরে আমাদের বিরাট ভরসা রয়েছে, একটু অপেক্ষা করুন না, একটু অপেক্ষা করুন। ওনাদের কি প্ল্যানিং একটু দেখুন, নিশ্চয়ই বুঝতে পারবেন আগামী দিনে। খুব বেশি দিন সময় লাগবে না বুঝতে। দর্শক যা বলার বলবেন। আর কৌস্তব বাগচির এই দলে ফিরে আসা, এই নিয়েও যদি কিছু বলার থাকে এবং আরামবাগ টিভি যা বলেছিল সেটাই মিলে গেল, দর্শক অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। যা বলার নজর রাখবেন আরামবাগ টিভি।